আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। তো আজকে বার কাউন্সিলের এমসিকিউ বিষয়ে অনেকেই বলে থাকে যে ফৌজদারি কার্যবিধি 1898 সালের এই আইনের আপিল বিষয়ে একটি ভিডিও করার জন্য। তো আপিল বিষয়ে আপনার ইউটিউবে অনেক ভিডিও পাবেন, তথাপি আমিও চেষ্টা করব যে আপিল বিষয়ে আপনাদেরকে কিছু সহযোগিতা করার জন্য এই ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, কমেন্টস করতে পারেন পরবর্তী যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়। আজকে ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনের 404 ধারা থেকে শুরু করে 431 ধারা পর্যন্ত আপিলের কথা বলা আছে। সব সেকশন এমসিকিউর জন্য পড়তে হবে না। কোন কোন সেকশন পড়তে হবে প্রথমেই আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল 404 থেকে 431 ধারা পর্যন্ত যে আপিলের কথা বলা হয়েছে এইটা আপনার মনে রাখতে হবে, কারণ বার কাউন্সিলে এমন প্রশ্ন আসতে পারে যে আপিল কত থেকে কত ধারা পর্যন্ত রয়েছে। সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে 404 থেকে 431 ধারা পর্যন্ত আপিলের কথা বলা রয়েছে। ওকে, এবার কোন কোন সেকশন আপনার আপিলের জন্য পড়তে হবে সেই কথা আমি বলে দিচ্ছি। প্রথমেই পড়তে হবে 407, 408, 410, 412, 413, 414, 417, 417 ক, 420, 421, 423, 424, 426, 426-এর ক, 426-এর 2-এর ক, 426-এর 3, 427, 431। এই গেল আপিলের সেকশন যেগুলো আপনার পড়তে হবে। এখন এই ধারার সাথে আপনি আরেকটা ধারা ইনক্লুডেড করে পড়বেন। সেই ধারাটা হলো 442-এর ক। আমি একটু 442-এর কটা এক্সপ্লেইন করে দিচ্ছি, যেহেতু আমি 442-এর ক এখানে ইনক্লুডেড করেছি। 442-এর ক হচ্ছে আপিল এবং রিভিশন কত দিনের ভিতরে শেষ করতে হবে ন্যূনতম, সেই কথাটা 442-এর কয়ে বলা আছে স্পষ্টভাবে। 90 দিনের ভিতরে আপিল ও রিভিশন, 90 দিনের ভিতরে শেষ করার কথা বলা রয়েছে। এটা বাধ্যতামূলক না, এইটা বাধ্যতামূলক না, তবে আইন বলে। আচ্ছা, গুড, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আসতে পারে। এখন আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমি যে আপনাদেরকে ইনক্লুডেড সেকশনগুলো বললাম যে এই সেকশনগুলো ইম্পর্টেন্ট, তাহলে এই সেকশনগুলো আপনাকে একটু সামারি দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি এক্সপ্লেইন করব 407 ধারা। 407 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর বিরুদ্ধে আপিল করতে হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোথায় আছে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়াল আদালতগুলোতে রয়েছে। যেমন ধরেন
ঢাকার বাইরে যে আদালতগুলো আছে ওই আদালতগুলোতে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। ঢাকাতে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। ঢাকাতে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নর্মালি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটরাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে আছে। যাই হোক, এইটা অন্য একটা ভিডিওতে আমি বলবো। তাহলে 407 আমরা পেলাম। এরপর তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর বিরুদ্ধে আপিলে যাব আমরা দায়রা আদালতে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমরা যখন প্রথম শ্রেণীর আদালতে যাব, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে, এই সময়সীমাটা হচ্ছে 30 দিন। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যখন আমি দায়রা আদালতে যাব, এই দায়রা আদালতের সময়সীমা হচ্ছে 30 দিন। ফাইন। এইবার 410 ধারায় মহানগর দায়রা বা দায়রা আদালত এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। 60 দিনের ভিতরে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। 410 ধারায় দায়রা আদালতের বিরুদ্ধে আপিল 60 দিনের ভিতরে দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে। এখন যেহেতু দায়রা আদালত 3 প্রকার, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আর হচ্ছে যুগ্ম দায়রা। যেহেতু দায়রা এবং অতিরিক্ত দায়রা সেম, মানে দায়রা আদালতের সম্পূর্ণ ক্ষমতাই অতিরিক্ত দায়রা আদালত বহন করতে পারে, সুতরাং অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো জাজমেন্ট দেয় সরাসরি আমরা হাইকোর্টে চলে যাব। যুগ্ম দায়রা আদালতের অর্ডার কিন্তু আমরা এগেনস্টে সরাসরি হাইকোর্টে যেতে পারবো না। যুগ্ম দায়রা আদালতের ক্ষমতা রয়েছে 10 বছরের কারাদণ্ড দেওয়ার। এখন আইন বলে দিয়েছে যদি যুগ্ম দায়রা জজ আদালত 5 বছরের উপরে দণ্ড দেয়, সেই ক্ষেত্রে আমরা এই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে চলে যাব। যদি 5 বছরের নিচে দণ্ড দেয়, সেই ক্ষেত্রে ওই অর্ডারের এগেনস্টে আমাদের চলে যেতে হবে দায়রা আদালতে। তো দায়রা আদালতে যাব 30 দিনের ভিতরে, ওই সেম অর্ডারের এগেনস্টে আমরা যাব হাইকোর্টে 60 দিনের ভিতরে। এই গেল 407, 408, 410। 412 ধারায় বলছে আসামি যদি দোষ স্বীকার করে সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। ধরেন একটা মামলা রয়েছে, সেই মামলায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছে, আসামি দোষ স্বীকার করেছে। এখন যে আইনে মামলাটা হয়েছে, যে ধারায় মামলাটা হয়েছে, সেই ধারা অনুযায়ী ওনাকে একটা শাস্তি দিবে। আদালত চাইলে শাস্তি কমিয়েও দিতে পারে, যেহেতু দোষ স্বীকার করেছে, আদালতের সময় ব্যয় হয়নি সেই জন্য। তবে অত্র ধারায় 30 দিনের ভিতরে রিভিশন করতে পারবে। ধরেন এই আইনে 2 বছরের সাজা রয়েছে, সে 2.5 বছরের সাজা পেল, বা 2 বছরই পেল, কিন্তু আসামি মনে করতেছে যে সাজাটা তার জন্য বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে রিভিশনে যেতে পারবে, কিন্তু আপিলে যেতে পারবে না। তাহলে 412 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিলে ওই দণ্ডের উপর ভিত্তি করে আপিলে যেতে পারবে না। এইটা হলো 412 ধারার কথা। এবার আসেন 413 ধারায় কী বলছে। 413 ধারা হচ্ছে তুচ্ছ মামলা। তুচ্ছ মামলা যদি করে, তুচ্ছ মানে ছোট, ছোট মামলা যদি করে, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল চলে না। তুচ্ছ মামলা বলতে কি বোঝায়? ধরেন ছোট যে পরিসরে একটা মামলা হয়েছে, ছোট মামলা, 323 ধারা। 323 ধারায় সর্বোচ্চ শাস্তি আছে 1 বছরের। আদালত তাকে 1 মাসের কারাদণ্ড দিল, অথবা 50 টাকা জরিমানা করল, কারাদণ্ড দেয়নি। এই 50 টাকা জরিমানার এগেনস্টে
সে আপিল করতে পারবে না। আচ্ছা, এরপরে আসি আমরা 414 দ্বারা। 414 দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল চলে না। সংক্ষিপ্ত বিচার ফৌজদারি কার্যবিধির 260 দ্বারায় সংক্ষিপ্ত বিচারের কথা বলা হয়েছে, বা সামারি ট্রায়াল। এই ধারার এগেনস্টে কোনো আপিল চলবে না, সর্বোচ্চ 200 টাকা জরিমানা করতে পারে। স্বাভাবিকভাবেই 200 টাকার এগেনস্টে আপিল করতে গেলে আপিলে তার চেয়ে বেশি কস্ট হয়ে যাবে। তবে এই 200 টাকার এগেনস্টে উনি রিভিশন করতে পারে। সেকশন 412 আসামি দোষ স্বীকার করে নিলে, 413 তুচ্ছ মামলার ক্ষেত্রে, 414 সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে আপিল চলে না। এই সেকশনগুলো আপনাকে এইভাবেই মনে রাখতে হবে।